আশা করি এতক্ষণে থাম্বনেল দেখে তোরা বুঝেই গেছিস যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। হ্যাঁ, তোরা ঠিকই ধরেছিস, জো পড়ায়া ওহি আয়া, অর্থাৎ আজকে প্রমাণ দেওয়ার ভিডিও। যদিও এই ধরনের ভিডিও বানানোর পক্ষে আমি নই। যদি বলিস কেন? প্রথমত, একটা টিচারকে যদি প্রমাণ দিতে হয় যে তিনি যেটা পড়াচ্ছেন সেটা পরীক্ষায় এলো কিনা, এর থেকে খারাপ কিছু হয় না রে। কারণ টিচার তো ভবিষ্যৎবাণী করতে পারেন না, বা তিনি প্রশ্নকর্তা নন। টিচারের কাজ কি? একটা টিচারের কাজ হলো এনসিইআরটিটাকে খুব সহজ সরল ভাষায় স্টুডেন্টের সামনে উপস্থাপন করা। টিচাররা সেটাই করেন বা করার চেষ্টা করেন। ইভেন আমিও সেটাই চেষ্টা করি। আর দ্বিতীয় কারণ কি? এই প্রমাণ দেওয়ার ভিডিও দেখে অনেকে টিচারের কাছে অ্যাডমিশন নেবে, যেটা একদমই করা ঠিক নয়। কারণ ভাই, কমন কম বেশি সবাই দেবে। সকলেই এনসিইআরটিই পড়ায়, কোশ্চেন এনসিইআরটি থেকেই হয়। তাহলে কমন কেউ বেশি পড়িয়ে কমন দেবে, কেউ কম পড়িয়ে কমন দেবে। মোটামুটি কম বেশি কমন সকলেই দেবে। টিচারটা তুই এইভাবে সিলেক্ট করিস না যে কমন দিচ্ছে বলে আমি পড়বো। সেটা আমার ক্ষেত্রে হলেও, যে আমি কমন দিচ্ছি বলে যে আমার কাছে পড়তে হবে এর কোনো মানে নেই। তাহলে টিচার কিভাবে সিলেক্ট করবি? যে টিচার তোকে এনসিইআরটিটা খুব সহজে বোঝাচ্ছে, যার সঙ্গে তুই কানেক্ট করতে পারছিস, যার পড়া ঠিকঠাক বুঝতে পারছিস, সেই টিচারের কাছেই পড়। এটাই আমার রিকমেন্ডেশন। এবার তাহলে তোরা প্রশ্ন করতে পারিস যে দাদা, তুমি কেন তাহলে এই টপিকের উপর ভিডিও বানালে? আমার ভিডিও বানানোর একটাই কারণ, যে আমি স্পেশালি এটা আমার ছাত্রছাত্রীর জন্য, যাদেরকে বছরের শুরুতে আমি কথা দিয়েছিলাম যে 45টা প্রশ্ন সিকিওর করব। কথাটা কতটা রাখতে পারলাম, কতটা কোশ্চেন কি কমন এলো, সেগুলোর জন্যই ভিডিওটা মেনলি বানানো। এছাড়াও যারা 2027-এ পরীক্ষা দেবে, স্পেশালি তাদের জন্যই এটা একটা অ্যানালিসিস ভিডিও। কোন চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোশ্চেন এলো, কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন এলো, প্যাটার্ন কীরকম ছিল, অ্যাসারশন রিজন ছিল, সিকোয়েন্স বেস ছিল কি কীরকম ছিল, 2027-এর পরীক্ষায় কীরকম আসতে পারে। বলতে পারিস বেসিক্যালি এটা একটা অ্যানালিসিস ভিডিওই হতে চলেছে। এতদিনে তোরা নিশ্চয়ই সবাই অ্যান্সার কি মিলিয়ে নিয়েছিস, কে কত পাবি সবাই জানা হয়ে গেছে। আমার যদি প্রমাণ দেওয়ার অ্যাকচুয়ালি রিজন হতো, তাহলে আমি আগেই ভিডিওটা পোস্ট করতে পারতাম। আমি কিন্তু নিট হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরেই পোস্ট করছি। কারণ এখানে প্রমাণ আমি দিতে আসিনি, আমি অ্যানালিসিসটা দেখাতে এসেছি যে এনসিইআরটি থেকেই কোশ্চেন হয় এবং আমি সেটা কতটা কমন দিতে পারলাম আমার স্টুডেন্টদের। ব্যাস, এটুকুই। এবারে আমার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশান দিই, যে আমি কীরকমভাবে কী পড়াতাম, বা কেন আমার পড়ানোটা স্পেশাল, বা আমার ভিডিওটাই স্পেশাল, বা আমার ক্রাইটেরিয়া কী কী ছিল, আমি স্টুডেন্টদের কীভাবে গাইড করতাম সেটা একটু জেনে নিই, তারপরে মূল ভিডিওতে প্রবেশ করব। আমার স্পেশালিটি কোথায়? প্রথমত আমি বাংলায় পড়াই, দ্বিতীয়ত কম পড়াই কিন্তু পুরোটা পড়াই, তৃতীয়ত 45টা কোশ্চেনই সিকিওর করি আমি। তাহলে কম পড়ানো জিনিসটা কি, এটাই নিয়ে একটু ডাউট হতে পারে। কম পড়ানো মানে এক একটা চ্যাপ্টার, হ্যাঁ, এবারে যে কম পড়ানো জিনিসটা কি, একটা চ্যাপ্টারকে 8, 10, 12 ঘন্টায়ও পড়ানো যায়, সেই চ্যাপ্টারটাকে আবার 2 ঘন্টায়ও পড়ানো যায়। আমি চাইতাম যে তোরা ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি সময় দে, কারণ ওই দুটো সাবজেক্টই তোদের ডোবাবে। বায়োলজি লোকে করে নেয়, কিন্তু আমি চাইতাম বায়োলজিটার উপর থেকে তোদের প্রেশারটা কমিয়ে দিতে। স্পেশালি আমার সাবজেক্ট বোটানি, আমি চাইতাম বোটানিটা যেন কম পড়ে হয়ে যায়, 45টা সিকিউর হয়ে যায়, যাতে তোরা ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি সময় দিতে পারিস। আমি যারা বেশি পড়াই সেই সব টিচারদের একদমই খারাপ বলছি না, তাদের পড়ানোর স্টাইলই ওরকম, সব টিচারই ভালো, সব ইনস্টিটিউটই ভালো, তাদের ওরকম স্টাইল। আমার স্টাইল, আমি 2 ঘন্টায় একটা চ্যাপ্টার পড়াই। এবং তার যদি প্রমাণ দেখতে চাস তাহলে পরের স্লাইডেই রয়েছে, দেখে নিতে পারিস। প্রত্যেকটা চ্যাপ্টার নিচে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান 2টো পার্টে পড়িয়েছি, 47 মিনিট 58 মিনিট, অলমোস্ট 1-2 ঘন্টা। প্ল্যান্ট কিংডম অলমোস্ট 2 ঘন্টা, সবাই দেখে নিতে পারিস। সেক্সুয়াল রিপ্রোডাকশান 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি না, সব ক্লাসই 2 ঘন্টা, 2 ঘন্টার থেকে কমই হয়। ক্লাসের মধ্যে একটু গল্পও হয়, তার জন্য টাইমটা 2 ঘন্টা লেগে যায়। মাইক্রোবস 36 মিনিটে পড়িয়েছি। সেল সাইকেল, সেল ডিভিশন 45 মিনিট 47 মিনিট, অ্যাপ্রক্স 2 ঘন্টা ধরে নে। ইকোসিস্টেম 55 মিনিটে পড়িয়েছি। মরফোলজি 58 মিনিট 1 ঘন্টা 7, দুটো অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা ধরে নে। প্ল্যান্ট ফ্যামিলিতে একটা আলাদা ক্লাস নিয়েছি। অ্যানাটমি 1 ঘন্টা 6 আর 52, 2 ঘন্টাই ধরে নে। অর্গানিজম পপুলেশন 2 ঘন্টা, সব 2 ঘন্টাই আমি পড়াই অলমোস্ট। বায়োডাইভার্সিটি 38 মিনিট 44 মিনিট। ফটোসিনথেসিস 1 ঘন্টা 6 আর 1 ঘন্টা 4। রেসপিরেশন 1 ঘন্টা 3, 34। বা বাকিগুলো প্ল্যান্ট গ্রোথ ডেভেলপমেন্ট দেখে নিতে পারিস, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স দেখে নিতে পারিস। হ্যাঁ, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা 3 ঘন্টায় পড়িয়েছি, কারণ এটা বড় চ্যাপ্টার, অনেক কন্টেন্ট রয়েছে। তাহলে এই যে কম পড়ানোর জিনিসটা কি আশা করি বোঝা গেছে। তাই আমি চাই যে বায়োলজি তোরা কম সময় দে এরকম, এবং সেই টাইমটা ফিজিক্স কেমিস্ট্রিতে দে। বায়োলজি যদি কম পড়ে হয়ে যায় হোক না, অসুবিধা কী। তাহলে আমার ক্রাইটেরিয়া, আমি বাংলায় পড়াই, কম পড়াই কিন্তু পুরোটাই পড়াই, এবং সেটা কমন কতটা এলো না এলো সেটা তো দেখবো, এবং 45টা প্রশ্নই সিকিওর করি। এবার তোদের অনেকের মনেই কোশ্চেন হতে পারে যে ভিডিওগুলো কোথা থেকে রয়েছে। দেখ, সবগুলো প্রাইভেট করা রয়েছে।
এই ভিডিওগুলো আমি ইউটিউবেই ছেড়ে রেখেছি, কিন্তু প্রাইভেট করে রেখেছি। যারা আমার কাছে পড়তো তারা যাতে রেকর্ডেডের অ্যাক্সেসটা নিতে পারে, এই জন্য এগুলো শুধু তাদের জন্যই রেখে দিয়েছি, এবং ইউটিউব থেকেই স্ক্রিনশট মেরে আমি এখানে স্লাইডগুলো তৈরি করেছি, ব্যাস। এবং আমার ক্রাইটেরিয়াগুলো যদি দেখিস, আমি সবসময় ক্লাসের শুরুতেই একদম সেশনের প্রথমেই তোদের বলেছিলাম যে আমার যেটা আমি লিখছি, যেটা আমার নোট, সেখান থেকেই আমি পড়াই খুব কম, নোটটা আরও ছোট, সেখান থেকে 37 বা 38টা হুবহু কমন পাবি, কোশ্চেন নোট থেকেই পেয়ে যাবি। বাকি যে 7 থেকে 8টা কোশ্চেনের জন্য তোকে ডিপিপি করতে হবে, আমি যে ডিপিপিটা দেবো, এবং আমি শেষে গিয়ে 10টা ফুল সিলেবাস টেস্ট নিই, সেখান থেকেই বাকি 7-8টা কোশ্চেন কভারেজ হয়ে যাবে। এরকমভাবেই 45টা কমন পেয়ে যাবি। এবার এই ডিপিপির বিষয়ে একটু কথা বলে নিই। ডিপিপি মানে এই নয় যে আমি গালাগুচ্ছের কোশ্চেন করাবো। অনেক জায়গাতে দেখি তো যে আজকে এই মডিউল করাচ্ছি, এই প্র্যাকটিস পেপার, এই এমসিকিউ, ইউটিউবের বুকে প্রতিদিন এসে টপ 100 এমসিকিউ, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স, এরকম প্রচুর কোশ্চেন করায়। এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন দিচ্ছে, 10-11 হাজার এমসিকিউ করাচ্ছে, করিয়ে বলছে সব কমন দিয়েছি। এটার মধ্যে খুব একটা কৃতিত্ব আছে বলে আমি মনে করি না, কারণ আমি যদি সব পড়াই তাহলে তো এমনিই কমন আসবে, তাহলে আমার স্পেশালিটিটা কোথায়? আমার ডিপিপিতে তোরা জানিস কি না জানি না, ডিপিপির ফ্রন্ট পেজটা যদি দেখতে চাস, এরকমই একটা খুব সুন্দর ফ্রন্ট পেজ, যে ডিপিপির নাম আমি দিয়েছিলাম ড্রিম 180। এবং এই ডিপিপিতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 40 থেকে 50টা প্রশ্ন, একদম টপ প্রশ্ন, এর বেশি কোশ্চেন দিতাম না। 40 থেকে 50টা কোশ্চেন দিতাম, এবং সারা বছর বলতাম এই 40-50টাই কর, এখান থেকেই কমন পেয়ে যাবি, এবং শেষে গিয়ে 10টা ফুল সিলেবাস টেস্ট নিতাম। তাহলে আমার ক্রাইটেরিয়া কি, আমি বলতাম যে নোট থেকে 37-38টা হুবহু কমন পাবি, এবং আমার যে ডিপিপি, যেটা 40-50টা কোশ্চেনের ডিপিপি, এবং যে 10টা ফুল সিলেবাস টেস্ট, সেখান থেকে বাকি 7-8টা, মানে 45টা এরকমভাবে কমন পেয়ে যাবি। এবারে মেন ভিডিওতে প্রবেশ করব যে কতটা কি কমন এলো, বা কোশ্চেন থেকে এলো নাকি আমার নোট থেকে এলো, কি এলো, বা সেটা দেখে নেব। এবারে যদি দেখি পেপার লেভেলটা কেমন ছিল বোটানিতে। বোটানি 2026-এর পেপারটা ইজি ছিল। কেন ইজি বলবো? কারণ ম্যাক্সিমাম কোশ্চেন 1 লাইনার ছিল, দেখেই উত্তর করা যেত, এবং অনেকগুলো কোশ্চেনে অপশান এমন ছিল, অপশান ক্রস চেক করার দরকার নেই, তুই একটা অপশান দেখেই মেরে দিতে পারবি। আমি দেখাবো, পরে ডিসকাশন হবে, আমি দেখাবো যে কীভাবে একটা দেখেই মেরে দিতে পারবি, অপশান ক্রস চেক করার দরকারই নেই, এবং খুব কম সময় করা যেত। তাই আমার কাছে বোটানি পেপারটা খুব সহজ। জুলজি কেমন হয়েছে সে প্রসঙ্গে আমি যাব না, আমি বোটানি পড়াতাম, তাই বলো বোটানিতে আমার কাছে খুব সহজ লেগেছে। প্যাটার্ন ব্রেক, মানে যেটা তোরা সকলে জানিস যে 45-45টা করে কোশ্চেন আসতো। আগে বোটানি থেকে 45টা দিত, এবং জুলজি থেকেও 45টা দেওয়া হতো, কিন্তু 2025-এর পর থেকে প্যাটার্নটা ব্রেক করেছে। 25-এ যদি ভালো করে দেখে থাকিস কেউ, যে 50টা কোশ্চেন বোটানি থেকে দিয়েছিল, এবং জুলজিতে 40টা কোশ্চেন দিয়েছিল। এবছর কি হয়েছে, বোটানি থেকে 49টা কোশ্চেন দিয়েছে, এবং জুলজি থেকে 41টা কোশ্চেন দিয়েছে। যেটা আমার মনে হলো, বা আমি কোশ্চেনগুলো দেখার পরে এটাই আমার মনে হলো, যে বোটানি থেকে 49টা ছিল, এবং জুলজি থেকে 41টাই ছিল। ব্যাস, এবার তাহলে সরাসরি আমি কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন দেখে নে কী বলেছে। ইন অ্যাঞ্জিওস্পার্ম, রুট হেয়ার্স অ্যারাইজ ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজিয়ন অফ রুট? রুটের কোন রিজিয়ন থেকে রুট হেয়ার পাওয়া যায়? এক মিনিট। রিজিয়ন অফ রুট হেয়ার কোথায় পাওয়া যায়? আমার পাশে নোটটা রেখে দিয়েছি, নোটে দেখতেই পাবি, রিজিয়ন অফ ম্যাচুরেশন হ্যাভ রুট হেয়ার। তাহলে অপশান ডি কমন হয়ে গেল। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। হেটেরোফাইলাস কোনটা এক্সাম্পল? নোটে ছিল প্লাস্টিসিটি, যার এক্সাম্পল হেটেরোফিলি, কটন, কোরিয়েন্ডার, লাক্সপার, বাটারকার্প। তাহলে এটা কী হবে? প্লাস্টিসিটি হবে, কমন হলো। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। এই যে এটা যেমন আমি বললাম একটা দেখেই মেরে দেওয়া যেত, কোনটা কার প্লাসেন্টেশনটা কীরকম হয়। তাহলে আমি ক্লাসে এরকম এঁকে দেখিয়েছিলাম, এই যে গোল হয়ে মতো করা আছে, যে লেবু কাটলে এরকম দেখতে পাবি, লেবুটা এরকম শেপের হয়, এটা অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে লেমনের অ্যাক্সিয়াল হয়। তাহলে যদি তুই ম্যাচ দ্য কলমে দেখতে চাস, অ্যাক্সিয়াল তাহলে কার হবে? লেমনের হবে, মানে বিটা 4 হবে। বি4 একটা অপশানেই আছে, অপশান ইয়ে। তাহলে আমি বাকিগুলো ক্রস চেক করার দরকারই নেই, তোরা দেখে নিতে পারিস, আমার নোট থেকে আছে, তো দেখে নিতে পারিস, কিন্তু আমি ক্রস চেক করবো না, আমার বি4টা দেখে আমি উত্তর মেরে দেবো, ব্যাস, তাহলে কমন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যান্ট সেল ইন ফেজ অফ এলংগেশন? ফেজ অফ এলংগেশনে কোনটা ক্যারেক্টার নয়? নোটে কী ছিল দেখে নি। এলংগেশনে ক্যারেক্টার কী কী ছিল? ইনক্রিজড ভ্যাকুলেশন, সেল এনলার্জমেন্ট,
আর নিউ সেল ওয়াল ফরমেশন। কী ছিল? ভ্যাকুইলেশন ইনক্রিজ, সেল এনলার্জমেন্ট আর নিউ সেল ওয়াল ফরমেশন। তাহলে অপশান ডিটা হবে। কোনটা ছিল না বলেছে? লার্জ কনস্পিশাস নিউক্লিয়াই। তাহলে অপশান ডি বা 4 নম্বর অপশানটাই উত্তর হবে। কমন হলো। পরবর্তী কোশ্চেনটা দেখি। এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে আর.এইচ. হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশানের ক্রাইটেরিয়াগুলো কী কী ছিল? আমার নোটে তো পুরোটাই ছিল, এবং আমি এটা তোদের একটা নিমোনিক বলে দিয়েছিলাম যে এনটিপিসিআর মনে রাখবি। এনটিপিসিআর মানে কি? একটা হচ্ছে আমাদের এন থেকে হচ্ছে নিউট্রিশন, টি থেকে থ্যালাস অর্গানাইজেশন, পি থেকে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, সি থেকে সেল স্ট্রাকচার, আর থেকে রিপ্রোডাকশন। তাহলে এর মধ্যে কোন অপশানটা হবে না? তাহলে আমি যদি দেখে নিই, প্রেজেন্স অফ ফ্ল্যাজেলাম, অপশান সিটা ভুল। তাহলে আমার অপশান উত্তর কোনটা হবে? 3 নম্বর অপশান এ বি ডি ই অনলি উত্তর হবে, সঠিক উত্তর। ব্যাস, সিটা হবে না। পরবর্তী কোশ্চেন দেখি। রেসিমোস ইনফ্লোরেসেন্সের কোশ্চেন, যে রেসিমোস আর সাইমোস নোটে ছিল, দেখে নে। এই যে রেসিমোস অ্যাক্রোপেটাল অর্ডারে থাকে, আর বেসিপেটাল অর্ডারে কে থাকে? সাইমোস থাকে বেসিপেটাল অর্ডারে। তাহলে আমার কি বলেছে? ফ্লাওয়ার আর বর্ন ইন অ্যাক্রোপেটাল কন্ডিশন, তাহলে সেটা কি হবে? রেসিমোস হবে। কমন। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। এই একদম ডাইরেক্ট প্রশ্ন। ভারহালস্ট পার্লস লজিস্টিক গ্রোথ, যে যাতে গ্রাফটা, এই গ্রাফের ছবি আঁকা রয়েছে, এর ফর্মুলাটা কী ছিল? dn/dt ইকুয়ালস টু rn ইন্টু k - n/k। তাহলে অপশান বিটা উত্তর হবে। ইজি কোশ্চেন। পরের প্রশ্নটা দেখে নিই। এ আরও সহজ, যে সোলানেসি ফ্যামিলি যে ফ্লোরাল ফর্মুলা, এটা তো খুব প্রত্যেকের নোটেই থাকবে। এটা ফ্লোরাল ফর্মুলা কোনটা হবে? মনে হচ্ছে অপশান বিটা, দেখে নে। এবার পরবর্তী প্রশ্নটা দেখে নিই। হুইচ ইজ দ্য রিজন বিহাইন্ড প্রোডাকশান অফ লার্জ হোল ইন সুইস চিজে বড় হোল হয়, তার পিছনে কে দায়ী থাকে? দেখ নোটে, সুইস চিজ লার্জ হোল ডিউ টু CO2 প্রোডাকশান বাই প্রোপিওনিব্যাকটেরিয়াম শারমানি। তাহলে অপশান 1 এটাই কারেক্ট হবে, দ্য প্রোডাকশান অফ লার্জ অ্যামাউন্ট অফ CO2 বাই প্রোপিওনিব্যাকটেরিয়াম শারমানি। কমন। পরবর্তী কোশ্চেন। ইকোলজিক্যাল পিরামিড কোনটা জেনারেলি ইনভার্টেড হয় কার? দেখ নোটে লেখা ছিল, অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো ছিল। যে ইনভার্টেড পিরামিড হয় বায়োমাস ইন অ্যাকোয়াটিক মানে কি? জল। বায়োমাসের পিরামিড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে ইনভার্টেড হয়। তাহলে অপশান দেখে নে, অপশান ডি মানে 4 নম্বর অপশানটা, পিরামিড অফ বায়োমাস ইন সি মানে কি? অ্যাকোয়াটিক। তাহলে অপশান ডি বা 4 নম্বর অপশানটাই উত্তর হবে। কমন। পরবর্তী কোশ্চেন। এটা আরও সহজ। ইটিএসটা কোথায় হয়? ইনার মেমব্রেনে হয়। আর টিসিএ বা যেটা আমাদের ক্রেবস সাইকেল ম্যাট্রিক্সে হয়। তাহলে ইটিএস ইনার মেমব্রেন, আর ক্রেবস সাইকেল ম্যাট্রিক্স মানে B1 আর D2। তা B1 তো আমার একটা অপশানেই রয়েছে, তাহলে আমি বাকিগুলো ক্রস চেক করার দরকার নেই। অপশান 3 উত্তর হবে। এতটা ক্রস চেক করে দেখে নিতে পারিস, বেকার সময় নষ্ট করে লাভ নেই। পরীক্ষার হলো এরকমই, একটা মিলে গেলে ক্রস চেক করবোই না। B1 একটা অপশানে রয়েছে, আমি দেখবো না, এইভাবে সময়টা বাঁচাতে হবে। তাই জন্য আমি বলেছিলাম যা ক্রস চেক করার মতো কোশ্চেন দেয়নি, একটা অপশান দেখেই মেরে দেওয়া যাবে। তাহলে এটা কমন হলো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? ওটা ম্যাচ দা কলাম। আমার নোটে কী ছিল? যে অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল, মানে ডিএনএ রেপ্লিকেশন হয় কোথায়? এস ফেজে। তাহলে আমি যদি এস ফেজটা দেখি, এই 3 নম্বর অপশানটা দেখ ভালো করে, 3 নম্বর অপশানটা দেখ কী লেখা আছে? সিনথেসিস অফ ডিএনএ অকার্স অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল ডাবল, ডিএনএ রেপ্লিকেশন। তাহলে কোথায় হলো? এস ফেজে। B3। তা B3 তো আমার একটা অপশানেই রয়েছে, অপশান 4। আমি বাকিগুলো দেখবো না, ক্রস চেক করে দেখে নিতে পারিস। যেমন G1 ফেজে কী হয়? সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন করে না G1 ফেজে। তাহলে A2 আমি দেখে নিই, আর আমার ক্রস চেক করার দরকারই নেই। অপশান 4টাই উত্তর হবে। এইভাবে সময় বাঁচাতে হবে। তাহলে কমন। পরবর্তী কোশ্চেন কী বলেছে? বুলিফর্ম সেলের কাজ কী? দেখ, এই আমাদের লেখা ছিল বুলিফর্ম সেল, যেটা আমাদের অ্যাডাক্সিয়াল এপিডার্মিসে থাকে। অ্যাডাক্সিয়াল এপিডার্মিস থাকে, এবং যেটা পাতা খোলা বন্ধ হওয়াতে এবং যে ওয়াটার লসটা সেটাকে এরা মিনিমাইজ করে। তার মানে অপশান 4টাই অ্যান্সার। কমন। পরবর্তী কোশ্চেন দেখে নিই। সেক্সুয়াল ডিসিট কার মধ্যে দেখতে পাওয়া যায়? অফরিস। দেখে নোটে রয়েছে অফরিস সেক্সুয়াল ডিসিট। তাহলে আমার অপশান 2 উত্তর, অফরিস। কমন। পরবর্তী কোশ্চেন কী বলেছে? যেটা আমাদের মলিকিউলার বেসিসের কোশ্চেন। এটা একটু আমি এক্সপ্লেন করে বোঝাই, একটু দেরি হবে। যে কোনটা ঠিক ট্রান্সক্রিপশানে, কোনটা কারেক্ট। প্রথম অপশান এ দেখ, ট্রান্সক্রিপশান ইউনিট ইন ডিএনএ ডিফাইন প্রাইমারি 3 রিজন, প্রোমোটার, স্ট্রাকচারাল জিন, টার্মিনেটার। এই হচ্ছে আমার প্রোমোটার, এই স্ট্রাকচারাল জিন, এই টার্মিনেটার। তাহলে অপশান এটা ঠিক, ভালো কথা, অপশান এ ঠিক।
অপশান বিটা পরে দেখছি, আগে অপশান সিটা দেখ। দ্য প্রোমোটার ইজ এ ডিএনএ সিকোয়েন্স দ্যাট প্রোভাইড বাইন্ডিং সাইট ফর আরএনএ পলিমারেজ। এখানে প্রোমোটার বাইন্ডিং সাইট ফর আরএনএ পলিমারেজ, তার মানে এই অপশানটাও ঠিক, অপশান সিটাও আমার ঠিক। অপশান ডি, দ্য প্রোমোটার ডিফাইন দ্য টেমপ্লেট অ্যান্ড কোডিং স্ট্যান্ড। প্রোমোটার ডিফাইন্স দ্য টেমপ্লেট অ্যান্ড কোডিং স্ট্যান্ড, ঠিক কথা, কারণ প্রোমোটারের মধ্যেই কোডিং স্ট্যান্ড টেমপ্লেট স্ট্যান্ড রয়েছে, তাহলে এটা আমার ঠিক গেল। অপশান ইটা দেখি, দ্য টার্মিনেটার ইজ লোকেটেড টুয়ার্ড 3' এন্ড। টার্মিনেটার 3' এন্ডে কার? কোডিং স্ট্যান্ডের। 3' এন্ড কোডিং স্ট্যান্ড, ঠিক, ইটা ঠিক। আর বিটা দেখ, দ্য প্রোমোটার ইজ সেট টু বি লোকেটেড টুয়ার্ডস 5' এন্ড স্ট্রাকচারাল জিন। প্রোমোটারটা কি স্ট্রাকচারাল জিনের 5' এন্ডে থাকে? না, কোডিং স্ট্যান্ডের 5' এন্ডে থাকে। টেমপ্লেট স্ট্যান্ড অ্যান্ড কোডিং স্ট্যান্ড মিলে তো স্ট্রাকচারাল জিন হয়, তাহলে তো আমি বলতে পারি না যে স্ট্রাকচারাল জিনের 5' এন্ডে থাকে। স্পেশালি বলতে হবে যে প্রোমোটারটা কোডিং স্ট্যান্ডের 5' এন্ডে থাকে, মানে অপশান বিটা ভুল। তাহলে উত্তর কোনটা হবে? ACDE, মানে অপশান 2 উত্তর হবে। আশা করি ক্লিয়ার হলো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এই আরও সহজ প্রশ্ন, যে লিভিং ওয়ার্ল্ডে বাইনোমিয়াল নোমেনক্লেচারে কোনটা কারেক্ট নয়। তো একদম লাস্ট অপশন, এটা সবাই জানি, যেটা যে কারোর নোট থেকেই কমন আসবে, এই রুলগুলো দেওয়া ছিল, দেখে নিতে পারিস, যে কারোর নোট থেকেই কমন আসবে। যে ফার্স্ট ওয়ার্ড বায়োলজিক্যাল নেম স্পিসিস হয় কি না, ফার্স্ট লেটারটা জেনাস হয় এবং সেকেন্ডটা স্পিসিস হয়, তাহলে এটা কি? অপশান 4 উত্তর, ব্যাস কমন। রুলগুলো আছে পাশে, দেখে নিতে পারিস। এবারে পরবর্তী প্রশ্নটা কি? ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ওভিউল আর নট এনক্লোজড বাই অ্যান ওভারি ওয়াল। ওভিউল কী বানায়? সিড বানায়। সিডের কোনো ওয়াল থাকে না, মানে সিড কোড থাকে না। দেখ নোটে এরকমভাবে লিখে দিয়েছিলাম যে সিড কোড থাকে না, বা ন্যাকেড সিড কার? জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের এক্সাম্পল কি? সাইকাস, পাইনাস, জিঙ্কো, তাহলে এখানে পাইনাসটা অপশান 2 এক্সাম্পল, সঠিক অ্যান্সার অপশান 2 কমন। পরবর্তী কোশ্চেন কী বলেছে? এই একদম ডাইরেক্ট কমন, এটা এরকমভাবে না দিয়ে একটু কঠিন করে দিলে কি দিতে পারতো, যে আমি এরকম লিখে দিয়েছিলাম যে কিডনি লিভার ট্রান্সপ্লান্ট হলে কী হয়, এরকমভাবে করিয়ে দিয়েছিলাম, তো সহজভাবে দিয়েছে। তাহলে সাইক্লোস্পোরিন নিয়ে কী করে? ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। সাইক্লোস্পোরিন নেই ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট, D1। তারপরে আমার স্ট্যাটিন কী করে? স্ট্যাটিন আমার ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, B3। তারপরে স্টেপ্টোকাইনেস কী করে? যে ক্লট ব্লাস্টার, A2, B3, D1, A2, এইটা অপশান 4 সঠিক উত্তর, কমন। পরবর্তী কোশ্চেন দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড কোনটা হয়? দেখ লেখা আছে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, যেটা 3N ট্রিপ্লয়েড হয়। কীভাবে হয়? যেটা একটা আমাদের যে পোলেন গ্রেনের মধ্যে দুটো মেল গ্যামেট, কোনটা কার সঙ্গে এসে হয়, হয়ে কোনটা 2N, জাইগোটটা 2N হচ্ছে, যেটা এক্স সেলের সঙ্গে ফার্টিলাইজ হচ্ছে, যেটা আমাদের সেন্ট্রাল সেলে পোলার নিউক্লিয়াসের সাথে ফার্টিলাইজ হয়ে 3N হচ্ছে, কীভাবে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এটা প্রাইমারি এন্ডোস্পার্ম সেল হবে, কমন। এই যে প্রাইমারি এন্ডোস্পার্ম লেখা ছিল, কমন। পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা কি? হ্যাঁ, যেটা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপ অফ পলিনেশন ব্রিং জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপ পোলেন। স্টিগমা, তাহলে স্টিগমাতে ডিফারেন্ট, তাহলে দেখে নে। অটোগামি মানে কি? উইথ সেম ফ্লাওয়ার, একই ফুলে হবে, তাহলে এটা ডিফারেন্ট হচ্ছে না। গিটোনোগামি কি? গিটোনোগামিটা সেম প্ল্যান্ট হয় কিন্তু আলাদা ফল, কিন্তু প্ল্যান্টটা তো সেম। এবং আমি নোটে পড়ানোর সময় একটা লাইন বলে দিয়েছিলাম যে গিটোনোগামি ইজ জেনেটিক্যালি অটোগামি, তাহলে এটা হবে না। কিন্তু আমার জেনোগামিটা দেখ, জেনোগামি কী লেখা আছে? ট্রান্সফার টু ডিফারেন্ট প্ল্যান্ট, পুরো আলাদা প্ল্যান্টে, তাহলে আমার অপশান 2 জেনোগামিটা হবে, যে পুরো ডিফারেন্ট পোলেন গেন আসবে, কমন। পরবর্তী কোশ্চেন কি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস, মানে RNA। দেখ নোটে ছিল নিউক্লিওলাস সিনথেসিস অফ RNA, তাহলে অপশান 3 নিউক্লিওলাস উত্তর হবে, কমন। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। এই যে সিকোয়েন্স সাজাতে দিয়েছে, অনেকে সিকোয়েন্স কঠিন লাগে। দেখ আমার নোটে কী ছিল? স্পোরোজিনাস টিস্যু, মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর টেট্রার, তারপর পোলেন গেন। তাহলে আমার স্পোরোজিনাস টিস্যু বি হবে প্রথমে, তারপর পোলেন মাদার সেল BD, তার মাইক্রোস্পোর টেট্রার আর পোলেন গেন, তাহলে BDAC অপশান 2 উত্তর হবে, কমন। পরবর্তী প্রশ্ন, প্রোডাক্টিভিটি কোনটা কি? দেখে নে। রেট অফ বায়োমাস প্রোডাকশান, মানে সেটা প্রোডাক্টিভিটি, তাহলে রেট অফ বায়োমাস প্রোডাকশান মানে এটা 3-এ যেতে চাইছে। বায়োমাস প্রোডাকশান বাই কনজিউমার, সেটা সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, তাহলে এই যে রেট অফ বায়োমাস ফর্মেশন নিউ অর্গান কনজিউমার, তার মানে সেকেন্ডারি। ডিটা 2-এ যেতে চাইছে, D2, A3, D2, একটা অপশানেই রয়েছে, অপশান এ, তাহলে অপশান এটাই কারেক্ট উত্তর হবে। বাকিগুলো ক্রস চেক কর, যেটা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেটরি, এটা কি? এটা নেট প্রাইমারি প্রোডাক্ট, মানে B1 মানে অপশান এটাই উত্তর হবে। আর দেখে নিতে পারিস ক্রস চেক করে, একটা দেখেই হয়ে যাবে, তবুও দেখে নিতে পারিস, কমন কোশ্চেন, কমন। পরবর্তীটা দেখে নি।
এভিল কোয়ার্টেট, এটা খুব সহজ প্রশ্ন। এভিল কোয়ার্টেট কী কী হয়? দেখ, এভিল কোয়ার্টেট কী কী ছিল? হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লয়টেশন, এলিয়েন স্পিসিস ইনভেনশন আর কো এক্সটিংশন। অপশান 3টা হবে, দেখে নিতে পারিস। পরবর্তী কোশ্চেনটা কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট? কোনটা কারেক্ট দেখবো। প্রথমে অ্যামাজন রেন ফরেস্ট বিং কাট অ্যান্ড ক্লিয়ার, দেখেন এইটা নোটে ছিল, ক্লিয়ার টু কাল্টিভেট সোয়াবিন প্ল্যান্ট অ্যামাজন রেন ফরেস্ট, তাহলে এটা আমার ঠিক, অপশান এটা ঠিক। 2 নম্বর অপশান, স্টিলার সি কাউ অ্যান্ড প্যাসেঞ্জার পিজন এক্সটেন্ড করেছে কেন? ওভার এক্সপ্লয়টেশনের জন্য। দেখে নে, ওভার এক্সপ্লয়টেশন, স্টিলার সি কাউ আর প্যাসেঞ্জার পিজন, দেখে নে, তাহলে এটাও আমার ঠিক, এটাও আমার ঠিক। অপশান সিটা, নাইল পার্চ ইন্ট্রোডিউস টু লেক ভিক্টোরিয়া ইস্ট আফ্রিকা হেল্পড ইন পপুলেশন গ্রোথ অফ চিজলিড ফিশ। না, চিজলিড ফিশ এক্সটেন্ড করে গেছে, দেখ নোটে আছে, চিজলিড ফিশ এক্সটেন্ড করে গেছিলো, হেল্প করেনি, তাহলে এটা ভুল, সিটা ভুল। ডিটা দেখি, ওয়াটার হায়াসিন্থ ইনভেসিভ স্পিসিস, এই লেখা ছিল, দেখে নে, ওয়াটার হায়াসিন্থ, এটা আমাদের এলিয়েন স্পিসিসের মধ্যে পড়ে, তাহলে অপশান ডিটা ঠিক। অপশান ইটা দেখব, অপশান ডি ঠিক। অপশান ই কী বলেছে? হোয়েন আ স্পিসিস বিকাম এক্সটিংক্ট দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল স্পিসিস অ্যাসোসিয়েটেড উইথ ইটস আর নট অ্যাফেক্টেড। ভুল কথা, যখন একটা স্পিসিস বিলুপ্ত হয়ে যাবে তখন অন্য প্ল্যান্ট বা অ্যানিমেলের উপর কি এফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে, তাহলে ইটা ভুল। তাহলে আমার কোনটা ঠিক হলো? এ বি ডি অনলি, তাহলে অপশান 2 এ বি ডি অনলি, ব্যাস কমন হয়ে গেল। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন সিটু কনজারভেশন। দেখেন ইন সিটুর মধ্যে কে কে পড়ে? হটস্পট, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর স্যাক্রেড গ্রুপস, তাহলে অপশান ই স্যাক্রেড গ্রুপস, ব্যাস। পরবর্তী কোশ্চেন, ইন দ্য এনজাইম রিকোয়ার্ড ফর কার্বক্সিলেশন অফ কেলভিন সাইকেল, তাহলে কেলভিন বা সিথি সাইকেলে কে আর ইউ বিপি কার্বক্সিলেজ বা যার নাম রুবিস্কো, তার মানে অপশান 3 আর ইউ বিপি কার্বক্সিলেজ, কমন। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই, হাউ মেনি এটিপি অ্যান্ড এনএডিপিএইচ মলিকিউল আর রিকোয়ার্ড টু মেক 1 মলিকিউল অফ গ্লুকোজ? কেলভিনে 1 মলিকিউল, নোটে লেখা ছিল যে ফর 1 গ্লুকোজ 6বার টার্ন করাতে হবে কেলভিন সাইকেল, এটা দিয়ে তো হিসাব হয়ে যেত। আবার আমি আলাদা করে স্পেসিফাই করে লিখে দিয়েছিলাম যে 1 গ্লুকোজের জন্য 18টা এটিপি আর 12টা এনএডিপিএইচ লাগে, 18টা এটিপি 12টা এনএডিপিএইচ, কমন। পরবর্তী কোশ্চেন দেখে নিই, হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন, এটাই আমার যা ভালো লেগেছে প্রশ্নটা খুব, যে রেসপিরেটরি কোশেন্ট কীভাবে বার করবো। আমার নোটে কী ছিল? ভলিউম অফ CO2 ইভলভ বাই ভলিউম অফ O2 ইউজ, তাহলে আমার CO2 কত বলেছে? 102 আর O2 145, 102/45 করবি, করলে এটা অ্যাপ্রক্সিমেটলি 0.7 সামথিং হবে, তার মানে উত্তর হবে বিটুইন 0.5 থেকে 0.95 মধ্যে, অপশান এটা উত্তর। এটা খুব ভালো প্রশ্ন ছিল, ফর্মুলা অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, তো এটা অপশান 1 উত্তর হবে, এটাও কমন। পরবর্তী কোশ্চেন, নন মেমব্রেন বাউন্ড অর্গানেল সেল অর্গানেল ফাউন্ড ইন ব্রোথ প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট, কোনটা প্রো এবং ইউক্যারিওট দুটোই পাওয়া যায়? দেখ নোটে লেখা ছিল রাইবোজোম, পাশে পি লিখে দিয়েছিল, মানে প্রো আবার ইউ, প্রোক্যারিওটে 70 years, এই ইউক্যারিওটিকে 80 years। কেন পাওয়া যেত আবার? এই যে মেমব্রেন বাউন্ড অর্গানেল কি সম্পর্কে একটু বলে দিয়েছিলাম, তাহলে আমার রাইবোজোম, অপশান 1টা উত্তর হবে, কমন। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই, এইটা ভালো প্রশ্ন, যে আমি কীরকমভাবে অ্যাপ্রোচটা করি দেখ এমসিকিউতে। ক্যাসপেরিয়ান স্ট্রিপস কেন হয়? সুবেরিন ডিপোজিশনের জন্য হয়, তাহলে আমার কোথায় আছে সুবেরিন দেখে নিই, এই 4 বিটা 4 সুবেরিন ডিপোজিশন। তারপরে সাবসিডিয়ারি সেল, দেখে নে, এই সাবসিডিয়ারি সেল কে থাকে? গার্ড সেলের অ্যারাউন্ডে থাকে, তার মানে সিটা 1 স্পেশালাইজড সেল ইন দ্য ভিসিনিটি অফ গার্ড সেল। B4C1 B4C1, অপশান 3টা উত্তর হবে, অপশান 3, এখানে যে করেছে ভুল করেছে, অপশান 3টা উত্তর হবে। এবং অপশান ডিটা দেখে নে, স্টার্চ সিট লেখা আছে, দেখ স্টার্চ সিট রিচ ইন স্টার্চ, তাহলে আমার এই স্টার্চ সিট অপশান 2, এন্ডোডার্মাল সেল রিচ ইন স্টার্চ, আমার D2, B1 D2, না সরি ভুল বললাম, B4C1 D2, না আমি ভুলই বললাম, B3, এটা আর একবার দেখি, দাঁড়া ভুলিয়ে গেল কী হলো। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় হয়? সুবেরিন ডিপোজিশন, মানে বিটা 4 হলো, B4 গেল সাবসিডিয়ারি সেল গার্ড সেল C1, স্টার্চ সিট 2 D2, 4-1-2, মানে অপশান 3, অপশান 3টা কারেক্ট অ্যান্সার, অপশান 3টা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যে করেছে ভুল করেছে, 2টা মেরেছে, অপশান 3টা হবে। আসলে আমি ফোনে ক্লাস করাই তো, বা আমার সেরকম কোনো সেট আপ নেই, এই কারণে একটু সমস্যা হয় যে মাঝে মাঝে কালিটা ঠিক মতো পড়ে না, বা একটু ম্যানেজ করে নেয়। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই,
হ্যাঁ, আর আমি কিন্তু কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ করবো না, হয়তো আমার সেট আপ ভালো নেই বা ভয়েসটা ভালো নয়, মাইক্রোফোন ইউজ করি না, কিন্তু কন্টেন্টে কম্প্রোমাইজ হবে না। পরবর্তী প্রশ্ন কী বলেছে, ইনকারেক্ট কোনটা ফটোসিনথেসিসে। আমার একটা জিনিস দেখব যে সিথি প্ল্যান্টে ক্রান্স অ্যানাটমি দেখতে পাওয়া যায়, ভুল। ক্রান্স অ্যানাটমি কার দেখতে পাওয়া যায়, নোটে ছিল C4 প্ল্যান্টে, তার মানে ডিটা ভুল, ডি ভুল। তারপর আমি যদি দেখি ইন C4 প্ল্যান্ট ফটো রেসপিরেশন ডাজ নট অকার, নোটে ছিল C4 প্ল্যান্ট নো ফটো রেসপিরেশন, তাহলে ঠিক কথা, সি ঠিক। আমার ইনকারেক্ট জানতে চেয়েছে, আমার ডিটা তো প্রথমে এই এমসিকিউটা কীরকমভাবে অ্যাপ্রোচ করবি দেখ, অত আমার পড়ার দরকারই নেই। ক্রাঞ্চ অ্যানাটমি বলেছে C3 প্ল্যান্টে পাওয়া যায়, এটা ভুল, তাহলে আমার ডি ভুল, তাহলে আমার অপশান ডি একটাতেই রয়েছে, মানে অপশান 4টা উত্তর হবে, বাকিগুলো আমার ক্রস চেক করার দরকারই নেই, একটা দেখে উত্তর মেরে দিবি। ঠিক আছে, আমার ডিটা ভুল, আমার জানতে চাইছে কি ইনকারেক্ট কোনটা, তা আমার ডিটা তো ভুল, তো তাহলে আমার ডি একটা অপশানে রয়েছে, এ আর ডি অনলি। আমার এটা পড়ারও দরকার নেই, কারণ ডি একটা অপশানে রয়েছে, এরকমভাবে এমসিকিউ করি প্রচুর তাড়াতাড়ি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। তাহলে এই প্রশ্নটা কি বলেছে, হ্যাঁ এটা তাহলে ইনকমপ্লিট একটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের কোশ্চেন। তাহলে দেখি ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্সটা কার হয়, স্ন্যাপড্রাগন যে ফ্লাওয়ারে কালারটা প্রকাশ পায় না, তার মানে আমার এটা 2, A2। পলিজেনিক ইনহেরিটেন্স হিউম্যান স্কিন কালার, দেখে নে বডি কালার, বডি হাইট, তাহলে D1 A2, D1 একটা অপশানেই রয়েছে, অপশান 1, অপশান এটা সরি অপশান একটা কারেক্ট অ্যান্সার উত্তর হবে। আমার অন্য কিছু দেখার দরকার নেই, আমি ডিটা দেখলেই মেরে দিতে পারতাম। এছাড়া যদি অন্য কোনো দেখতে চাস, দেখে নে প্লিওট্রপি মানে কি, প্লিওট্রপিটা ছিল আমার ফিনাইল কিটোনিউরিয়া, তাহলে C3 হবে। আর এবিও ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ কি, কোডমিনেন্স, কোডমিনেন্স এবি ব্লাড গ্রুপ, ক্রস চেক করে নিতে পারিস, কিন্তু D1 দেখেই উত্তর মেরে দেওয়া যেত, কমন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হ্যাপ্লয়েড সেল, তাহলে মাইটোসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয় কার, এই যে বি সেক্স, মেল বি উইদাউট এনি সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোনো সেক্সুয়াল ফার্টিলাইজার ছাড়া ডিরেক্ট মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়, তাহলে কার, মেল বি হলো কমন। পরবর্তী প্রশ্ন দেখি, হ্যাঁ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে খুব ভালো প্রশ্ন লিখেছে আমাদের, এটা ছেলে পুরো ভুল করতে পারতো। এখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং টু ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলের রেসপেক্টে কোনটা কারেক্ট। আমি যদি অপশান সিটা দেখি, এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু সেল মেসোজোম, দেখে নে মেসোজোম মানে কি, এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু সেল, ঠিক কথা, কিন্তু মেসোজোম কোথায় পাওয়া যেত, প্রোক্যারিওটিকে, এখানে কি বলেছে ইউক্যারিওটিকের রেসপেক্টে কোনটা কারেক্ট, তার মানে অপশান সিটা কারেক্ট নয়। তাহলে আমার অপশান সি 3টে অপশানেই রয়েছে, তাহলে কারেক্ট নয়, তাহলে আমার সঠিক অপশান কোনটা, অপশান 3টা হবে সঠিক উত্তর, A B D অনলি। বাকিগুলো পড়ে নিতে পারিস, A B Dটা পড়ে নিতে পারিস। এবার যদি ইটাও দেখতে চাস, যে গ্লাইকোক্যালিক্সটা কোথায় থাকে, গ্লাইকোক্যালিক্স কার, এই যে গ্লাইকোক্যালিক্স এটা প্রোক্যারিওটিকের মানে জিনিস, তাহলে আমার এটা ইউক্যারিওটিক, তাহলে ইটাও ভুল হবে, ই ভুল, সি ভুল, এখান থেকে হয়ে যাবে, মানে একটা অপশান দেখলে হয়ে যায়, বা তাছাড়া বাকি নোটগুলো দেখতে পারি। এই যে লিপিডের বাইলেয়ার বলেছে, যে সিঞ্জার নিকালসন দিয়েছিল ফ্লুইড মোজাইক মডেল, লিপিডের বাইলেয়ার থাকতো, একটা দেখে উত্তর হয়ে যায়, তাই জন্য আমি আর বেশি ডিএতে অ্যানালিসিসে গেলাম না। পরে কমন হলো, এটা হুবহু কমন হলো, পরেরটা দেখে নিই। হ্যাঁ এই যে নোটে তো অনেক কিছু লিখেছিলাম, কিন্তু এই 4টে জিনিস লিখেছিলাম, এখান থেকেই উত্তর করা যেত। তাহলে কী বলেছে প্রথমটা কারেক্ট, কোনগুলো কারেক্ট দেখব। ইন বোথ প্যারাসিটিজম কমেন্সারিজম অনলি ওয়ান স্পিসিস বেনিফিট আদার স্পিসিস হার্মড, প্যারাসিটিজমে তো একজন হার্ম হতো, একজন লাভবান হতো, কিন্তু যেটা আমাদের কমেন্সারিজমে কি কেউ হার্ম হতো না, জিরো, মানে আনএফেক্টেড থাকতো, তার মানে অপশান এটা ভুল, অপশান এটা ভুল, 1 মিনিট, অপশান এটা প্রথমেই ভুল হয়ে গেল, অপশান বি দেখি, বোথ স্পিসিস বেনিফিট মিউচুয়ালিজম, প্লাস প্লাস মানে মিউচুয়ালিজমে দুজনেই পজিটিভ হতো, মানে বিটা ঠিক, বি ঠিক। সিটা দেখি, কমেন্সারিজমে দুজনের বেনিফিট হতো না, কমেন্সারিজমে একটু আগেই পড়লাম একজন আনএফেক্টেড থাকতো, তার মানে সিটাও ভুল, এই পাশে করা আছে, সিটা ভুল। ডিটা প্যারাসিটিজমে কী হয়, ওয়ান স্পিসিস বেনিফিট হয়, আদার স্পিসিস হার্মড হয়, ঠিক কথা, প্যারাসিটিজম ঠিক, তাহলে ডিটা ঠিক। ইতে অ্যামেনসেলিজমে ওয়ান স্পিসিস হার্মড হয়, মাইনাস মানে কি হার্মড হচ্ছে, এবং জিরো আনএফেক্টেড থাকছে, মানে ইটাও ঠিক। সব ঠিক হলো, কোনটা ভুল হলো, এটা ভুল হলো, আর আমার সিটা ভুল হলো, তাহলে আমার সি বাদ দিলে কি BDE অনলি, মানে অপশান 3 BDE অনলি কারেক্ট অ্যান্সার, কমন হয়ে গেল। পরবর্তী প্রশ্নটা দেখে নিই।
হ্যাঁ, খুব সহজপূর্ণ যে এই যে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন হয় কোথায়, তাহলে এই যে 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন হয়, সেটা কী বলা হয়? সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে অপশান 2 অ্যান্সার, কমন। পরবর্তী প্রশ্ন, একই প্রশ্ন দিয়েছে ঘুরিয়ে, যে জিএজিটা কী হয়? জিইউজিতে হয়ে যায়, তাহলে অপশান এ জিইউজি হবে এই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে, কমন হলো। ব্যাস, পরের কোশ্চেনটা দেখে নিই। এই প্রশ্নটা কি বলেছে, যে সিন্স দ্য অরিজিন অ্যান্ড ডাইভার্সিফিকেশন অফ লাইফ অন আর্থ দেয়ার হ্যাভ বিন 5 এপিসোড অফ মাস এক্সটিংশন। ভালো কথা, এখন 6টা চলছে, তাহলে 6টা কেমন? নোটে একটা লাইন লেখা ছিল যে কারেন্টলি 6 মাস এক্সটিংশন চলছে, যেটা 100 থেকে 1000 টাইম ফাস্টার, এটাই লেখা ছিল, এবং কোশ্চেন উত্তর সেটাই হবে অপশান 3, যে ইট প্রেজেন্ট 1000 থেকে 100 টাইম ফাস্টার দেন প্রিভিয়াস 5টা এক্সটিংশন, তাহলে অপশান 3 একদম হুবহু কমন। পরবর্তী কোশ্চেন, ডিকম্পাউন্ডে ইকোসিস্টেমে দিয়েছে ডিকম্পোজিশন ডেট্রাইটাস, এটা ওটা। আমি একটা জিনিসই দেখে আমি উত্তর মেরে দেবো, দেখে নে কোনটা দেখে মারবো। হ্যাঁ, ব্রেকিং ডাউন অফ অর্গ্যানিক কমপ্লেক্স ম্যাটার ইনটু অর্গ্যানিক সাবস্ট্যান্স, এটা একটা রয়েছে। আর একটা কোনটা, এইটা দেখ, রিলিজ অফ ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস। রিলিজ অফ ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস কোথায় হয়? মিনারেলাইজেশনে হয়, তার মানে দুইটা মিনারেল, সি2 হবে। সি2 লক্ষ্য করলে একটা অপশানেই রয়েছে, অপশান 2, অপশান 2টা উত্তর হবে। বাকিগুলো আমার ক্রস চেক করার দরকারই নেই, তবু চাইলে ক্রস চেক করে নিতে পারিস, ঠিক আছে? যেমন অ্যাকিউমুলেশন অফ ডার্ক কালার যেটা সাবস্ট্যান্স হয়, যেটাকে হিউমাস বলা হয়, D1 হিউমিফিকেশান, চেক করে নে, D1 আছে, ভালো কথা। ডেট্রাইটাসটা কী হবে দেখে নে, ডেড রিমেন্স অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ইনক্লুডিং ফেকাল ম্যাটার, B4। ক্রস চেক করে নিতে পারি, একটা থেকে উত্তর মেরে দিলে আমার ক্রস চেক করবো না, এইভাবে টাইমটা বাঁচাবো, কমন হয়ে গেল। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। এটা একটু ভাজাল কোশ্চেন ছিল, তাই জন্য একটু বেশি স্লাইড আর কি করতে হয়েছে। তো দেখে নিই কী কী বলেছে, কোনটা কারেক্ট, কোনগুলো কারেক্ট করতে বলেছে। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কি গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া? না, এন্ডোমেমব্রেনে 4টে অর্গানেল থাকতো, 4টে সিঙ্গেল মেমব্রেন, কী কী? ইয়ার, গলগি বডি, লাইসোসোম, ভ্যাকুইলস, তার মানে অপশান এটা ভুল, অপশান এটা ভুল। পাশে ক্রস মারা রয়েছে, দেখে নে, পেনটা একটু কাজ করছে না, ঠিক আছে। এবার 2 নম্বরটা কি হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ মানে কি? আমি বলেছিলাম আর মিল করবি, এই দেখ নোটেও ছিল আর, রাফ মানে রাইবোজোম থাকবে, তাহলে বিটা ঠিক। সিটা দেখে নিই, বোথ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিক হ্যাভ সার্কুলার ডিএনএ, ঠিক কথা। দেখ আমি নোটে স্টার মেরে দিয়েছিলাম, মাইটোকন্ড্রিয়া অলসো হ্যাভ সার্কুলার ডিএনএ, প্লাস্টিকের ক্ষেত্রেও লেখা ছিল যে অলসো হ্যাভ সার্কুলার ডিএনএ, তাহলে সিটা ঠিক। ডিটা দেখ, এ নেটওয়ার্ক অফ মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মিলে তৈরি হয় সাইটোস্কেলিটন, ঠিক কথা। নোটে ছিল সাইটোস্কেলিটন কী কী মিলে তৈরি হতো? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ডিটাও ঠিক। ইটা দেখ, মাইটোকন্ড্রিয়া ইজ আ সিঙ্গেল মেমব্রেন, না, মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেন, নোটে ছিল দেখ ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাহলে ইটা ভুল। তাহলে আমার কারেক্ট বলেছে, তাহলে আমার কারেক্ট কোনটা হবে? বি কারেক্ট, সি কারেক্ট, ডি কারেক্ট, BCD অনলি, অপশান 4 উত্তর। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। সবগুলো বোঝালাম বলে একটু দেরি হলো, নাহলে কোশ্চেন দেখেই উত্তর মেরে দেওয়ার মতো কোশ্চেন। এই কোনটার কাজ কি? প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমি যদি নোটে দেখি, ব্রিউইং ইন্ডাস্ট্রিতে কে থাকে? GA3 জিব্বেরেলিন, তাহলে B1 একটা অপশানেই আছে, অপশানে 1 দেখে মেরে দেওয়া যায়, কিন্তু বাকিগুলো ক্রস চেক করে নে। কাইনেটিন কি বলেছে? কাইনেটিন নিউট্রিয়েন্ট মোবিলাইজেশনে প্রমোট করে, সাইটোকাইনিন, বা যেটা আমাদের এই যে কাইনেটিন, তাহলে নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন কাইনেটিন, C4 হয়ে গেল। BA বা অ্যাবসিসিক অ্যাসিড কী করে? এই যে স্টোমাটাল ক্লোজে, দেখে নে, ক্লোজে স্টোমাটা অ্যাবসিসিক অ্যাসিড, তার মানে ডিটা 2 হবে। পড়ে থাকলো 2,4-D, এটা হার্বিসাইড, A3 হবে, অপশান একটাই হবে, একটা দেখে মেরে দিবি, অত বিয়ে দেখার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। পরবর্তী কোশ্চেন, হ্যাঁ, এ পপুলেশন অফ গ্রাসহপারের বলেছে ক্রোমোজোম একজনের 23, একজনের 24, তাহলে 23টা কার, 24-এর কার? নোটে কী ছিল? ইনসেক্ট গ্রাসহপার, মেলটা XO হয়, ফিমেল XX হয়, তার মানে ফিমেলের একটা বেশি হবে, তার মানে যেটা 24 বেশি সেটা ফিমেল হবে। প্রথমটা 23 ছিল, তার মানে প্রথমটা মেল হবে আর দ্বিতীয়টা ফিমেল হবে। কমন কোশ্চেন, সহজ কোশ্চেন। পরেরটা কী বলেছে? হ্যাঁ, এটা কোশ্চেন কমন দিয়ে দিয়েছি, দেখেন, যে সেক্স ডিটারমিনেশন হানিবি, কোনটা ঠিক? অফস্প্রিংস ফর্ম ইউনিয়ন, এগ আর স্পাম মিলে তৈরি হয় ফিমেল, দেখে নে, এগ আর স্পাম মিলে তৈরি হয় ফিমেল বা কুইন, তার মানে অপশান এটা ঠিক। অপশান বিটা দেখি, অ্যান আনফার্টিলাইজড এগ ডেভেলপ মেল বাই পার্থেনোজেনেসিস হয় তৈরি, তার মানে বিটা ঠিক। যদি সিটা দেখি, মেলের হাফ হয় ক্রোমোজোম, মেলের 16টা হয়, ফিমেলের 32টা, হাফ হলো, তাহলে সিটা ঠিক। ইটা দেখ, হানিবি হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন লেখা আছে, হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন, ইটা ঠিক। ডিটা, মেল প্রডিউস স্পাম বাই মিওসিস, না, মাইটোসিসের দ্বারা প্রডিউস হয়, ডিটা ভুল। তার মানে সঠিক উত্তর কোনটা? ABCE অনলি, তার মানে অপশান 1, ABCE। এটা তো নোট থেকে কমন হলো, আবার এক্স্যাক্টলি MCQ আমার যে DPPতে ছিল সেখান থেকে কমন হয়েছে, অপশানগুলো খেয়াল কর।
সেক্স ডিটারমিনেশন হানিবি অপশান ইয়েটা বাদ দিয়ে দুটো থাক, অ্যান্ড অফ স্প্রিংস এই অপশানটা কমন। মেল ডবল নাম্বার অফ ক্রোমোজোম থাকে, ফিমেলের এই থাকে, দেখে নে এটাও কমন। এই হ্যাপ্লোডিপ্লয়েড বলা হয় এই অপশানটাও কমন। তাহলে দেখ এমসিকিউ হুবহু মিলে গেল, তার মানে নোট থেকে করলে হতো, এমসিকিউ কমন দিয়েছিলাম ব্যাস। পরের কোশ্চেনটা এই কোশ্চেনটা কী বলেছে যে বাবা মার এ এবং বি ব্লাড গ্রুপ চিলড্রেনের ও ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা কত %? দেখেন এমসিকিউ মিলিয়ে দিয়েছি যে এ আর বি ব্লাড গ্রুপ বাবা মার, তাহলে অফস্প্রিংয়ের কোন ব্লাড গ্রুপ কত % হওয়ার সম্ভাবনা চেকার বোর্ড করে দেখতে হবে, করলে এটা 25% বেরোবে। এমসিকিউটা দেখবি যে ও ব্লাড গ্রুপ ছেলে মেয়ের ছিল এবং বাবা মার এ বি ব্লাড গ্রুপ, তাহলে এমসিকিউ কমন ব্যাস। পরের কোশ্চেনটা দেখি, দেখেন এই কোশ্চেনটা কোশ্চেন মিলিয়ে দিয়েছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সিকোয়েন্স কী হয়, 94 এমসিকিউ। দেখেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সিকোয়েন্স অপশানগুলো দেখ, আইসোলেশন অফ ডিএনএ, হাইব্রিডাইজেশন, তাহলে আইসোলেশন অফ ডিএনএ এইটা, হাইব্রিডাইজেশন অপশান 4, ট্রান্সফারিং ডিটেকশান, তাহলে এই ডিটেকশান ট্রান্সফারিং সেপারেশান, তাহলে সবগুলো অপশান মিলে পুরো এমসিকিউটাই মিলে গেছে এবং কারেক্ট অপশান সবাই জানি অপশান 4 হবে, AEBCD এটাই কারেক্ট হবে। এটা এমসিকিউটা হুবহু মিলে গেল। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের কোশ্চেন এটাও কোশ্চেন ও কনসেপ্টও মিলিয়েছি আর এমসিকিউ মিলিয়েছি। ল্যাগোপেরন জেড জিনটা কার জন্য কোড করে, যদি নোটটা দেখিস এই যে জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ, আর পারমিয়েজের জন্য ওয়াই জিন, আর এ জিনটা ট্রান্সিটার লাইজের জন্য। তাহলে যদি আমি এটা দেখি এই এমসিকিউটা, যে এমসিকিউটা দেখ হুবহু কমন, নোট থেকে তো হয়ে যেত যে বিটা গ্যালাক্টোসাইডেজ হবে উত্তর অপশান 3। দেখেন এমসিকিউটাও হুবহু মিলে গেছে যে কোনটা কার জন্য কোড করে, হয়ে গেল। পরের কোশ্চেনটা দেখে নিই, ডিএনএ যে ডাবল হেলিক্স প্যাকেজিংয়ের বলেছে কোনটা কারেক্ট কোনটা, হিস্টোন আর অর্গানাইজ টু ফর্ম এ ইউনিট অফ 8 মলিকিউল হিস্টোন অক্টামার 8টা, তাহলে অপশান এ ঠিক। বিটা দেখ, হিস্টোন আর নেগেটিভলি চার্জ বেসিক প্রোটিন রিচ ইন বেসিক, তাহলে যে এটা ভুল, কারণ হিস্টোন পজিটিভ চার্জ প্রোটিন নোটে লেখা ছিল, তার মানে অপশান বিটা ভুল। সিটা দেখ, হিস্টোন আর রিচ ইন বেসিক অ্যামাইনো অ্যাসিড লাইসিন আর্জিনিন, তাহলে এটা ঠিক, সিটা ঠিক। এবার ডিটা দেখ, দ্য পজিটিভলি চার্জ ডিএনএ ইজ র্যাপড, না নেগেটিভ যেটা র্যাপড ঘিরে থাকে সেটা নেগেটিভলি চার্জ ডিএনএ, তাহলে ডিটা ভুল। ইটা দেখ, প্যাকেজিং অফ ক্রোমাটিন হায়ার লেভেল অ্যাডিশনাল সেট অফ কল নন হিস্টোন, ঠিক কথা, এটা ঠিক কথা, ইটা ঠিক। তাহলে আমার ভুল কোনটা হলো, বি আর ডি ভুল হলো, আমার কারেক্ট জানতে চেয়েছে, তাহলে আমার ডি, আমার অত মানে এত কিছু পড়তেই হতো না, আমার শুধু ডিটা বাদ যাবে, ডিটা ভুল, তাহলে 3টে অপশানে ডি আছে, আমার অপশান ই একটা কারেক্ট অ্যান্সার হবে। এটা আমি বোঝানোর জন্য পড়িয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তোরা পড়ার দরকারই নেই, কারণ তুই সবসময় অপশান থেকে কোশ্চেনে যাওয়ার চেষ্টা করবি। ডি 3টে অপশান আছে, ডিটা ভুল, তাহলে আমার অপশান এটাই উত্তর হবে, বা অপশান 1 নম্বরটাই উত্তর হবে, ACE অনলি, বাকিগুলো পড়ার দরকারই নেই। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি। এই হচ্ছে আসল কোশ্চেন, এই কোশ্চেনটা, এটা আমাকে খুব দুঃখ দিয়েছে। কেন না, কারণ থাম্বনেলে তোরা দেখেছিলিস যে 48/49, মানে বোটানির 49টা কোশ্চেনের মধ্যে 48টা কমন এসেছে, এই একটাই আমি কমন দিতে পারিনি। এটা আউট অফ এনসিআরটি না, আউট অফ নিউ এনসিআরটির কোশ্চেন, এটা ওল্ড এনসিআরটিতে রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেন এটা কমন দিতে পারিনি, তাই এটা নিয়ে বেশি কথা বলবো না। এর উত্তর হবে বায়োপ্রসপেক্টিং। তাহলে এটা কমন হয়নি, একটা আনকমন থেকে গেল, এবং পরের বছর আমি চেষ্টা করব যাতে সবগুলো কমন দেওয়া যায়। কী হবে জানি না, কারণ কোশ্চেন কী হবে, কতটা কমন দেবো জানি না, তবে চেষ্টা করব একটা যেটা আমাদের ডিউ থেকে গেল সেটা পরের বছর সবগুলোই কমন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার একটু শেষে কী আছে দেখে নিই। হ্যাঁ, লেসন্স কী কী আমরা শিখতে পারি, এই 3rd মের নিটের কোশ্চেন থেকে আমরা কী কী শিখতে পারি। ফার্স্ট অফ অল আমার 30 থেকে 40 মিনিটে ফুল বায়োলজি করতে হবে, কারণ অনেক স্টুডেন্ট এটা কমপ্লেন করেছে যে ফিজিক্সটা ঠিক সময় মতো করে উঠতে পারিনি, সময়ই পাইনি, কারণ আমাদের যে সই সাবুত করার জন্য 15-20 মিনিট টাইম খেয়ে নিয়েছে। তাহলে টাইমটা বাঁচাতে গেলে আমার বায়োলজি 30 থেকে 40 মিনিটে পুরো বোটানি জুলজি 90টা মারতে হবে। এটা তখনই মারা সম্ভব হবে যদি তুই প্রত্যেকটা চ্যাপ্টার 5 মিনিটে নিয়ে আসিস। প্রত্যেকটা বোটানি হোক বা জুলজি হোক, প্রত্যেকটা চ্যাপ্টার চোখ বন্ধ করে পাতা উল্টাতে হবে, 5 মিনিটে বলতে হবে। এটা করতে পারলে তবে তুই 30-40 মিনিটে ফুল বায়োলজি নামাতে পারবি। কারণ কোশ্চেন দেখলাম, আচ্ছা এই অপশান সি উত্তর, এরকম এত স্পিড করতে হবে, এই স্পিডটা তখনই আসবে যখন প্রত্যেকটা চ্যাপ্টার 5 মিনিটে আনবি। আর এটা আনা খুব কঠিন না, আমার কাছে যারা পড়ে আমি তাদের ক্লাসের শেষে ওই চ্যাপ্টারটা 5 মিনিটে বলে দিই কীভাবে 5 মিনিটে করতে হয়। তাহলে যদি 30-40 মিনিটে ফুল বায়োলজি নামাতে হয়, 5 মিনিটের চ্যাপ্টার আনতে হবে এবং স্পিড বাড়াতে হবে। চ্যাপ্টার 5 মিনিট আনলে এমনিই তো স্পিড বেড়ে যাবে। তাহলে আর কী কী আমরা শিখতে পারি এই পেপারটা থেকে, ভালো করে লক্ষ্য করে দেখবি, স্টেটমেন্ট বা অ্যাসারশন রিজন দেয়নি বললেই চলে, দেয়নি, একদমই দেয়নি স্টেটমেন্ট অ্যাসারশন রিজন। তাই এটা আমাদের এবছর কী বেশি দিয়েছে, সিকোয়েন্স বেস কোশ্চেন সাজানো দিয়েছে বেশি, তাই 2027-এর জন্য আমার যেটা মনে হচ্ছে যে স্টেটমেন্ট বা অ্যাসারশন রিজন বেশি দিতে পারে, এবং এই ভালো মতো কঠিন অ্যাসারশন রিজনে প্র্যাকটিস করতে হবে আমাদের, বেশি আসতে পারে 2027-এর জন্য। ঠিক আছে,
আর 26-এ বোটানি তো খুব ইজি হয়েছে, বলার কোনো আর অপেক্ষা রাখে না। তাই আমার মনে হয় 27-এর বোটানিটা একটু হলেও তুলনামূলক কঠিন বলবো না, হয়তো একটু মানে লেন্দি করতে পারে, বা আমার মনে হচ্ছে যে বোটানিটা একটু কঠিন হতে পারে 27-এর জন্য। তাহলে এই যে লেসনসগুলো আমরা 3rd মের পেপার থেকে নিতে পারি, বা এই শিক্ষাগুলো, এইগুলোই মেন আমার এই ভিডিওটা করার মন্তব্য এটা বা উদ্দেশ্য এটাই, যে তোরা শিখতে পারলি যে পেপারটা থেকে কী কী শিখলি, পেপার অ্যানালিসিস করলি, পেপারে কী কোশ্চেন ছিল, কোনটা ছিল না, 2027 পেপার কেমন হতে পারে, এইগুলো জানানোর জন্যই ভিডিওটা মেনলি করা। তো লাস্টে কি আর, থ্যাংক ইউ যে পুরো ভিডিওটা এতক্ষণ ধরে অনেক কিছু বকলাম, সেগুলো শোনার জন্য থ্যাংক ইউ। দেখা হবে আবার পরে কোনো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনসেপ্ট বা চ্যাপ্টার এমসিকিউ যাই হোক, পরে দেখা হবে। এবং আর একটা কথা, যেটা যে চ্যানেলের নাম তোরা হয়তো জানিস, ফাইটোপালস, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবি, না হলে করার দরকার নেই। ব্যাস ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো দিন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ। ব্যাস চলো তাহলে এখানেই ভিডিও এন্ড করছি।